টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভেক্টর নিয়ে। দেখতে পাচ্ছ ভেক্টরের একটি প্রশ্ন আমাদের যে চ্যাপ্টার 12 সেই 12 নম্বর চ্যাপ্টার থেকে ভেক্টরের একটি প্রশ্ন এসেছিল বরিশাল বোর্ড 2025 সালে। তো কোশ্চেনটা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজের মধ্যে মধ্যবিন্দুগুলো অ্যাড করলে হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তো আমরা এই সমস্যার সমাধান করার আগে ছোট্ট একটি প্রশ্ন আছে ক নাম্বার, যেটাতে আমার উদ্দীপক লাগবে না। বলা হচ্ছে যে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, খুব ভালো করে বুঝো, এটা হচ্ছে ব্যাস। 6 সেন্টিমিটার কি বলতো? ব্যাস। তো 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো গোলকটা দেখতে হচ্ছে তোমার হচ্ছে গোলাকার এবং এটা একটা বলের মতো, তাই না? ওকে, আমি বোঝানোর চেষ্টা করলাম যে এটা একটা গোলক। তো এই গোলকের নিশ্চয়ই একটা কেন্দ্র আছে, সেন্টার, এবং সেন্টার থেকে পরিধি পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাকে আমরা বলি ব্যাসার্ধ। তো গোলকের দেওয়া আছে কি বলতো? ব্যাস। তাহলে ব্যাস হচ্ছে 2r অথবা d। তাহলে 2r সমান সমান 6 সেন্টিমিটার। তাহলে এখানে r সমান কত হবে? এই 6 ডিভাইড 2 ইজ ইকুয়ালস টু 3। আমরা পেয়ে গেলাম গোলকের ব্যাসার্ধ। এবং আমাদের প্রশ্নে বলা হয়েছে কি যে গোলকের পৃষ্ঠতলে অর্থাৎ উপরিতলের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি গোলকের ক্ষেত্রফল বা উপরিতলের ক্ষেত্রফলের সূত্র অথবা পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 4πr²। তো এখানে শুধু মানগুলো বসায় দাও। 4π, আর এর মান হচ্ছে 3 উপর করে দাও স্কোয়ার। তো 3 করলে কত হয়? 9 ইন্টু 4, তার মানে হচ্ছে 36 পাই। পায়ের মান তো তোমরা জানো 3.1416, অথবা ক্যালকুলেটরে তুমি এই মানটা সরাসরি ব্যবহার করতে পারবা। তাহলে আমরা পাচ্ছি টোটাল হিসাব করলে 113.097 এবং একক ছিল কি? সেন্টিমিটার। তাহলে এখানে হবে সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক, সেন্টিমিটার স্কোয়ার আমাদের এই ক্ষেত্রফলটা আসবে। তো খুবই সহজ একদম। দেখো আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে কিন্তু একদম বিস্তারিতভাবে এটাকে ব্যাখ্যা করা হলো যে তোমার হচ্ছে গোলকের ব্যাস থেকে বের করলাম ব্যাসার্ধ, তারপরে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র দিয়ে দিলাম এবং 36 পাই। তুমি চাইলে এটাকে দশমিকে নিয়ে যেতে পারো, আবার এভাবে রেখেও দিতে পারো। দশমিকে দিয়ে দেওয়াটাই বরঞ্চ ভালো হবে। তো তুমি পারলে আর এক লাইন করে একটু পায়ের মানটা বসায় গুণ করে দিলে সেটা ভালো হয়। আচ্ছা, এর পরের কোশ্চেনটা আমরা একটু দেখবো। এই কোশ্চেনটার জন্য আমাদের যে স্ট্রিংটা আছে, যে একটা উদ্দীপক দেওয়া আছে, এইটা খুব ভালো করে বুঝতে হবে। তো আমরা যদি একটু মনোযোগ দেই, দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ কি বলতো, যে এবিসি একটা ত্রিভুজ হলেও তার মধ্যে আবার ডি আর ই এগুলো কি? দেখো ডি বলা হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু, মানে এইটার মধ্যবিন্দু। আর ই হচ্ছে, ই কোনটা? ই হলো এইটা, এটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। এরপরে বলা হচ্ছে পি, পি হচ্ছে কি বলতো? পি হচ্ছে তোমার ডিই এর মধ্যবিন্দু, তার মানে এই যে ডিই রেখা, তার মধ্যবিন্দু হলো পি। তারপরে কিউ, কিউ কই? এই দেখো কিউ, কিউ কার মধ্যবিন্দু? বিডি এর মধ্যবিন্দু, বিডি এর মধ্যবিন্দু। আচ্ছা, এরপরে আর, আর হলো এইটা, আর হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তারপরে এরপরে আছে এস, এস হচ্ছে দেখো সিই এর মধ্যবিন্দু, সি কই? এই যে হলো সি, তার মধ্যবিন্দু হচ্ছে এস। প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ আর এস, তার মানে পি কিউ আর এস, এই বিন্দু চারটাকে যোগ করে দাও, দিলে তুমি নতুন করে একটা চতুর্ভুজ পাচ্ছ যার নাম হচ্ছে পি কিউ আর এস। আমাকে প্রমাণ করতে হবে যে এই পি কিউ আর এস একটি সামান্তরিক। কি প্রমাণ করতে হবে বলো তো? এই যে ভেক্টর পদ্ধতি প্রমাণ করো যে পি কিউ আর এস একটি সামান্তরিক। আচ্ছা, সামান্তরিক প্রমাণ করতে গেলে আমরা সামান্তরিক সংখ্যা থেকে জানি যে যে চতুর্ভুজের এক জোড়া বাহু অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল, তাই হচ্ছে একটি সামান্তরিক। তো সমান্তরালটা আমাদের এখানে খুব জরুরি না, আমাদের জরুরি হচ্ছে সমান, কারণ চতুর্ভুজের বিপরীত বাহু সমান হলে অটোমেটিক্যালি সমান্তরাল হয়। তার মানে সমান্তরালটা আলাদা করে প্রমাণ করতে হবে না, শুধু সমান প্রমাণ করলেই হবে। একটু খেয়াল করো, যদি আমি তোমাদের একটু দেখাই যে ধরো যে এই যে একটা সরলরেখা, এই সরলরেখাটার আমি নাম দিই, এটার নাম হচ্ছে এ বি। আর এখানে ছোট একটা সরলরেখা, তার নাম দিলাম হচ্ছে মনে করো যে সিডি। তো তুমি দেখতে পাচ্ছ যে এ বিটা অনেক বড় এবং সিটা অনেক ছোট, কিন্তু এরা আবার সমান্তরাল। তো সমান্তরাল হতে সমান হওয়াটা জরুরি না। মনে করো যে এটা 100 মিটার এর লেন্থ, আর এর লেন্থ ধরলাম হচ্ছে 10 মিটার। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে এটা এই 10 মিটার যদি সিডি হয়, এবি যদি 100 মিটার হয়, তাহলে এবি কিন্তু সিডি এর 10 গুণ। কত গুণ বলো তো? 10 গুণ। তাহলে কি আমি লিখতে পারি যে সিডি ইজ ইকুয়ালস টু 1/10 এবি। তার মানে এবি এর যদি এটাকে ভেক্টর সাইন দিই, আমি মনে করি এটা একটা ভেক্টর, এটা ভেক্টর, তাহলে ভেক্টর সাইন যদি দিই এর ডিরেকশন সি থেকে ডি এর দিকে, ডিরেকশন এ থেকে বি এর দিকে, তাহলে এই যে ভেক্টরটা সিডি, এই সিডিটা কার বলো তো? এবি এর 10 ভাগের 1 ভাগ। তার মানে ভেক্টরের একটা মজার ব্যাপার হচ্ছে সমান হলেই সমান্তরাল হয়।
কতটুকু সমান সেটা জরুরি না, সমান সাইনটা মানে সমান সমান ইকুয়াল টু সাইনটা আছে কিনা। যদি ইকুয়াল টু সাইনটা থাকে, দেখতে পাচ্ছ যে ইকুয়াল টু, এই যে ইকুয়ালস টু থাকলেই তার সমান্তরাল হবে। সেটা কত ভাগের সমান, কত অংশের সমান কিনা পুরোপুরি সমান সেটা ম্যাটার করছে না, ম্যাটার করছে তুমি সমান সমান দেখাতে পারলে কিনা। তার মানে দেখো এই সিডি কিন্তু এ বের সমান না, কিন্তু 10 ভাগের 1 ভাগের সমান, এর 10 ভাগের 1 ভাগের সমান সিডি, তার মানে কোনো একটা সমান তো, তাইলেই সমান্তরাল। তো ভেক্টরে শুধু সমান সাইনটা থাকলেই কতটুকু সমান, কত অংশের সমান, যোগফলের কত অংশের সমান, বিয়োগফলের কত অংশের সমান, শুধু এটা দেখাতে পারলে সমান্তরাল হয়। তো আমরা কিন্তু এখানে এই যে চতুর্ভুজ কি বলতো, এই বি সি ডি ই, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটাকে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে একটা, এই চতুর্ভুজের মধ্যে যে বিন্দুগুলা পি কিউ আর এস যোগ করে দিলে যে নতুন চতুর্ভুজটা পাবো আমরা, সেই চতুর্ভুজটা একটা সামুদ্রিক হবে। এটা শুধু এই ট্রাপিজিয়াম না, যে কোনো চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর মিড পয়েন্টগুলো তুমি যে অ্যাড করে দাও, তাহলে যে নতুন যে চতুর্ভুজটা পাবা সেটা একটা সামুদ্রিক হবে, এটা আমরা প্রমাণ করতে পারবো। তো আমরা কিন্তু আমাদের প্রশ্নের মতো করে একটা চিত্র এঁকে নিলাম, যেখানে বি সি ডি ই একটি কি বলতো ট্রাপিজিয়াম, মানে ত্রিভুজের উপর অংশটা বাদ দিয়ে জাস্ট একটা ট্রাপিজিয়ামকে নিলাম। প্রশ্ন বলছে পি কিউ আর এস যথাক্রমে ডিই, যে পি পি হচ্ছে ডিই এর মিড পয়েন্ট লিখে দিলাম, এরপরে কিউ হচ্ছে বিই এর মিড পয়েন্ট, আর হচ্ছে বিসি এর মিড পয়েন্ট, আর এস হচ্ছে সিডি এর মিড পয়েন্ট। এখন আমি কি করব, এই মিডল পয়েন্টগুলোকে যোগ করে দিব, পি কিউ, তারপরে কিউ আর, আর এস, আর হচ্ছে এস পি, যোগ করে দিয়ে নতুন একটা চতুর্ভুজ পেলাম। এই চতুর্ভুজটা আমাকে কি প্রমাণ করতে হবে, একটা সামন্তরিক। তো সামন্তরিক প্রমাণ করতে হবে এবং ভেক্টর পদ্ধতিতে। তো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে গেলে ভেক্টরের জন্য দিক প্রয়োজন হবে। তাহলে আমরা একটু দেখি যে এই চতুর্ভুজটার দিক কেমন। বি থেকে সি এর দিকে, তারপর সি থেকে তোমার হচ্ছে ডি এর দিকে, ডি থেকে ই এর দিকে, আবার ই থেকে হচ্ছে বি এর দিকে। এটা হচ্ছে বি সি ডি ই যেভাবে নাম দেওয়া হয়েছে। এখন আমরা যে পয়েন্টগুলো যোগ করছি সেই পয়েন্টগুলো কি বলতো, একটা হচ্ছে কিউ, এই পি কিউ, তাহলে পি থেকে কিউ এর দিকে, তারপর হচ্ছে কিউ আর, কিউ থেকে আর এর দিকে, তারপর হচ্ছে আর এস, আর থেকে এস এর দিকে ডিরেকশন, তারপর হচ্ছে এস কি বলতো পি, তাহলে এস থেকে পি এর দিকে। এবার আমরা যে কাজটা করব, এখানে একটা কর্ণকে যোগ করে দিব। একটা কর্ণ বলতে এখানে বি আর হচ্ছে ডি, বিডি কর্ণটাকে যোগ করে দিলাম। বিডি কর্ণটাকে যোগ করে বি থেকে ডি এর দিকে ডিরেকশন দিয়ে দিই, বি থেকে ডি এর দিকে। ওকে, দেখো তোমার কাছে এটা অনেকটা হিজিবিজি মনে হলো, ওই যে ডিরেকশনগুলো আসলে এতটা হিজিবিজি না, আমরা শুধু যেভাবে অঙ্কন করছি সেভাবে তার দিক দিয়ে দিলাম। ভেক্টরের দিকটা খুব গুরুত্বপূর্ণ, দিক দিয়েই প্রমাণ করতে হবে, আমরা দিকগুলো সব দিয়ে দিলাম। এবার এই যে অঙ্কন করছি আর কি করছি এটা আমি তো তুমি বললামই তোমাদেরকে, এখন আমি শুধু প্রমাণটা তোমাদেরকে একটু দেখাই। প্রমাণটা যদি বুঝাইতে পারি তাহলে তুমি এই বিশেষ নির্বাচন বা স্পেশাল নমিনেশন যেটা, সেটা কিন্তু তুমি নিজেই লিখতে পারবা। যে মনে করি যে বি সি ডি ই একটা ট্রাপিজিয়াম, এখানে ডিই বাহুর মধ্যবিন্দু পি, তারপর হচ্ছে ই বি বাহুর মধ্যবিন্দু কিউ, একই রকমভাবে বি সি বাহুর মধ্যবিন্দু আর, সিডি বাহুর মধ্যবিন্দু এস, এই বিন্দুগুলোকে যোগ করি, তারপর বিডি যোগ করি। প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি সামন্তরিক। হ্যাঁ, তাহলে আমি প্রমাণটা দেখাই। দেখো আমরা কিন্তু প্রশ্ন ক্ষয়ের সমাধান করছি, তো আমরা এক কাজ করি, আমরা একটু ধরে নিই, যে ধরি এই ইডি, ইডি ভেক্টর সমান আমরা ধরলাম ভেক্টর এ, বিডি ভেক্টর সমান ধরলাম ভেক্টর বি। আচ্ছা, আমাদের প্রশ্ন অনুযায়ী একটু হালকা কারেকশন দরকার। আমাদের কোশ্চেনে দেওয়া আছে এখানে হচ্ছে ই পয়েন্ট আর এখানে হচ্ছে ডি পয়েন্ট। তো আমাদের কোশ্চেনে যদি চিত্র দেওয়া থাকে আমাদের সেই চিত্র দিয়ে প্রুফ করতে হবে। তো আমাদের কোশ্চেনে এখানে ছিল ই পয়েন্ট আর এইখানে ছিল ডি পয়েন্ট, সো আমরা এখানে দিব ই আর এখানে দিব ডি। তাহলে আমরা ইডি ভেক্টর সমান ধরলাম হচ্ছে ই, আর এখানে বিডি ভেক্টর সমান ধরলাম হচ্ছে বি। তারপরে এখানে বিসি ভেক্টর সমান ধরলাম হচ্ছে সি, আর এই সিই ভেক্টর সমান ধরলাম হচ্ছে ডি ভেক্টর। ওকে, আমরা এই চারটা ভেক্টরের জন্য চারটা ভেক্টর ধরে নিলাম আমাদের প্রমাণের সুবিধার জন্য। তো এই চারটা ভেক্টর আমরা ধরে নিলাম, এখন আমরা একটু পাশাপাশি লিখি, তাহলে জায়গাটা একটু কম ব্যবহার হবে। ওকে, এইবার আমরা একটা ছোট্ট ত্রিভুজ নিয়ে কাজ করতে চাই। প্রথমে এই ত্রিভুজটাকে একটু ভালো করে দেখো, পি কিউ ডি। ত্রিভুজের নাম কি? পি কিউ ডি। তো ত্রিভুজ পি কিউ ডি এর ক্ষেত্রে যদি আমরা একটু এখানে তোমার
ত্রিভুজের যে সূত্রটা সেই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, একটু ত্রিভুজ সূত্রকে একটু বোঝাই তোমাকে। মনে করো যে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, তাহলে এ বি একটা ভেক্টর আর যদি বি সি একটা ভেক্টর হয় তাহলে এদের ডিরেকশন কিন্তু একই দিকে থাকো, এন্টি ক্লকওয়াইজ, এরা ঘোরালে এন্টি ক্লকওয়াইজ। তাহলে এই এ বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ আর টার্মিনাল পয়েন্ট হচ্ছে বি। একই রকমভাবে বিসি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে বি এবং টার্মিনাল পয়েন্ট হচ্ছে সি। তাহলে দুইটা ভেক্টরকে যখন তুমি যোগ করবা, একটা ভেক্টরের শেষ বিন্দুতে আর একটা ভেক্টর আদি বিন্দু বসবে। তাহলে এখানে এ বি ভেক্টর তার শেষ বিন্দু হচ্ছে বি, সেই বিসি ভেক্টর বি হচ্ছে তার শেষ বিন্দুতে বসবে, তাহলে বিসি ভেক্টর। এবার তুমি যে যোগফলটা পাবা, দেখা একটা ভেক্টর আদি বিন্দু এ ছিল আর এখানে সি ছিল, তাহলে এ থেকে সি এর দিকে যে ডিরেকশন সেটাই হচ্ছে এই ভেক্টরের যোগফল, তাহলে এসি। এটা হচ্ছে ভেক্টর ত্রিভুজবিধি বলা হয়। এটা কি বলা হয়? ভেক্টর ত্রিভুজবিধি। অর্থাৎ যাদেরকে তুমি যোগ করবা তাদের যে ডিরেকশন আর যে লব্ধিটা তুমি পাবা বা যোগফল যে পাবা তার অপোজিট ডিরেকশনে থাকবে হচ্ছে সেই যোগফল। দেখো এই দুইটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ আর এটা হচ্ছে ক্লকওয়াইজ। যাদেরকে তুমি যোগ করবা তাদের মধ্যে কখনো সংঘর্ষ হবে না, তুমি সামনের দিকে আগালে একে অপরের সাথে সামনের দিকে আগাতে থাকবে একমুখী। আর যে যোগফলটা পাবা সেটা হচ্ছে বিপরীতমুখী, সামনের দিকে আগে গেলে এই জায়গাটা যে ক্লাস লাগবে, বুঝতেই পারছো। এখন আমরা যদি এই ত্রিভুজটার মধ্যে তোমার হচ্ছে ত্রিভুজ সূত্র দিই, ত্রিভুজ নাম একটু বলে দিই, এখানে কিউ ডিপি অথবা ডি কিউ পি, এই ত্রিভুজের এর মধ্যে যদি একটু খেয়াল করো আমরা লিখতে পারি হচ্ছে পি কিউ। দেখো এইটা আর এইটা এই দুটা যোগ করলে হয় হচ্ছে তার অপোজিট ডিরেকশন। ডিরেকশন খেয়াল করো একটু, দেখো পি থেকে ডি এর দিকে, ডি থেকে কিউ এর দিকে অপোজিটে আছে কি বলতো? পি কিউ। তাহলে পি কিউটা হচ্ছে আমাদের লব্ধি বা যোগফল। তাহলে আমরা সরাসরি একদম পি কিউ ভেক্টর, পি কিউ ভেক্টর সমান সমান লিখতে পারবো হচ্ছে পি ডি ভেক্টর, পি ডি ভেক্টর প্লাস হচ্ছে ডি কিউ ভেক্টর, এটা লেখা যাবে। একটু যদি আমরা মনোযোগ দেই তাহলে এই জায়গাটায় এখানে পি কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু এই যে পিডি, পিডি পিটা হচ্ছে মধ্যবিন্দু, পিডি কার মধ্যবিন্দু বলো তো? পিডি হচ্ছে তোমার হলো যে এই ইডি এর মধ্যবিন্দু। এই পি হচ্ছে কার মধ্যবিন্দু? পি হচ্ছে ইডি এর মধ্যবিন্দু। পি যদি ইডি এর মধ্যবিন্দু হয় তাহলে পিডির পরিবর্তে হাফ অফ ইডি লেখা যায়, হাফ অফ ইডি লেখা যায়। আর একই রকমভাবে কিউ হচ্ছে, কিউ কার মধ্যবিন্দু বলো তো? বিডি এর মধ্যবিন্দু। প্রশ্নটা বলে দেওয়া আছে, প্রশ্নটা বলে দেওয়া আছে। তাহলে কিউ যদি বিডি এর মধ্যবিন্দু হয় তাহলে ডি কিউ সমান হাফ অফ বিডি লেখা যায়। কি লেখা যায়? হাফ অফ বিডি লেখা যায়। আচ্ছা লিখে দিলাম। এবার একটু খেয়াল করো, এখান থেকে তো হাফ কমন নেওয়া যায়, তো হাফটা আমরা যদি কমন নিই তাহলে হাফটা কমন নিলাম, পি কিউ ভেক্টর সমান হচ্ছে হাফ কমন নিলাম, এখানে ইডি ভেক্টর প্লাস হচ্ছে বিডি ভেক্টর। আমি যদি এক লাইনে একটু কমাই দিই, দেখো এই ইডি, ইডি সমান কি ভেক্টর বলো তো? এ ভেক্টর। তাহলে এই ইডির পরিবর্তে তুমি এখানে চাইলে এ ভেক্টর লিখতে পারবা। একই রকমভাবে এই বিডি সমান কি ভেক্টর? বিডি সমান হচ্ছে বি ভেক্টর, তাহলে এটার জন্য তুমি বি ভেক্টর লিখতে পারবা। লিখে দিলাম। আচ্ছা এই পর্যন্ত বুঝতে মনে হয় কারো কোনো প্রবলেম হয় না, এটা 1 নম্বর সমীকরণ। এখন এইখানে খেয়াল করো, যদি আমি একটা ত্রিভুজের জন্য, এই একটা ত্রিভুজের জন্য যদি আমি একটা সমীকরণ বের করে থাকি, সমীকরণ তেমনি বোঝাইলাম তোমাদের, তাহলে এখানে কোনায় কোনায় এরকম 4টা ত্রিভুজ আছে। কয়টা ত্রিভুজ আছে বলো তো? 4টা ত্রিভুজ আছে ছোট ছোট। এই ছোট ছোট 4টা ত্রিভুজের জন্য আমি আরও 4টা সমীকরণ তৈরি করতে পারবো। তো আরও 4টা যে সমীকরণ তৈরি করবো সেটাকে আর আমি লিখবো না, একদম লিখে দেবো হচ্ছে অনুরূপভাবে। তোমরা দেখো অনুরূপভাবে এটা হচ্ছে ডিরেকশন, এইটা আর এটা যোগ করলে হবে। ঠিক একই রকম কিউ আর হচ্ছে লব্ধি, আর পি কিউ বি আর হচ্ছে বি আর যোগ করলে আমরা এই মানটা পাবো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা তোমাদের টেক্সট বুকের এক্সাম্পলে দেওয়া আছে এবং এক্সাম্পল থেকে কিন্তু এটা বারবার পরীক্ষা আসে, এসএসসি পরীক্ষায় জিনিসটা বারবার আসে। দেখো আমি এই যে আরও চারটা যে ভেক্টর ছিল এখানে পি কিউ কিউ আর আর এস এস পি, এখানে কিউ আর এর জন্য আমরা হাফ অফ বি প্লাস সি, এই যে কিউ আর এটা বি, এটা বি আর এটা হলো সি, তাহলে এটা বি এর অর্ধেক এটা সি এর অর্ধেক, হাফ অফ বি প্লাস সি। একই রকমভাবে আমরা এস আর এস এর জন্য পাবো হচ্ছে বি, এখানে এ বি এটা সি আর ডি, আর এখানে তোমার হচ্ছে এস পি এর জন্য আমরা পাবো হচ্ছে ডি প্লাস এ। এই যে 4টা সমীকরণ তৈরি করে নিলাম, এই 4টা সমীকরণ তৈরি করে নিলাম একদম ইজিলি, তোমরা এগুলো আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা এই ত্রিভুজের মধ্যে আর একটু কাজ করতে চাই। দেখো যদি এটাকে আমি একটু এই পাশে তোমাকে রাখি, দেখতে সুবিধা হবে, প্রমাণ করতে সুবিধা হবে। আচ্ছা দেখো একটু দেখো, এইখানে তুমি এই ত্রিভুজটাকে একটু চিন্তা করো তো, ত্রিভুজ কি বলতো? বি সি ডি। এইখানে যদি আমি ভেক্টরের ত্রিভুজ সূত্র দিই তাহলে দেখো এই বি থেকে সি এর ডিরেকশন সেম ডিরেকশন,
আর সি থেকে ই এর ডিরেকশন সেম ডিরেকশন। তো যাদের ডিরেকশন সেম তাদেরকে আমরা যোগ করতে পারবো, অর্থাৎ একই দিকে যাদের ডিরেকশন তাদেরকে যোগ করা যাবে। তাহলে একই দিকে ডিরেকশন যদি যোগ করি তাহলে তুমি এখানে লিখতে পারো যে বিসি ভেক্টর প্লাস হচ্ছে, এখানে দেখো কি লেখা যায় যে বিসি ভেক্টর প্লাস হচ্ছে সিই ভেক্টর, এই দুইটা সমান সমান লেখা যায় অপোজিট ডিরেকশনে তাদের যোগফল। তাদের যোগফল কি আছে বলো তো? যোগফল আছে হচ্ছে বিই, সমান সমান তুমি বিই লিখতে পারো, বিই ভেক্টর এটা লিখতে পারো। আবার একই রকমভাবে যদি এই দিকেরটা একটু খেয়াল করো, এই দিকের এই চতুর্ভুজটাকে ত্রিভুজটাকে আবার খেয়াল করো যে এই ত্রিভুজ হচ্ছে ডি ই ডি বি, এই যে এই চতুর্ভুজ ত্রিভুজটা, এই ত্রিভুজের ডিরেকশন যদি তুমি একটু দেখো তাহলে দেখতে পাবো যে ডিরেকশন ডি থেকে ই এর দিকে, ই থেকে ডি এর দিকে, আবার ডি থেকে বি এর দিকে, এই দুটো একই ডিরেকশনে আছে, আর এইটা আছে তার অপোজিট ডিরেকশনে। তাহলে আমি যোগফল হিসেবে কি পাচ্ছি বলতো? তাহলে এইখানে তুমি হচ্ছে কি পাচ্ছ বলতো? ডিই ভেক্টর প্লাস হচ্ছে ডিবি ভেক্টর, ডিবি ভেক্টর সমান পাচ্ছ হচ্ছে ইবি ভেক্টর, বি ভেক্টর। এখন এই জায়গাতে আমি যে দুইটা সমীকরণ বানালাম, যদি আমি এখানে সরাসরি মানগুলো বসাইতাম তাতেও কোনো প্রবলেম হতো না। দেখো এইগুলোতে আসলে সমীকরণ দেওয়াটা জরুরি না, আমি তোমাদের বোঝানোর জন্য সমীকরণ দিলাম। তো এইগুলোতে আসলে সমীকরণ না দিয়ে আমরা শুধু এই জায়গাতে একটা সমীকরণ দিলাম আর এইখানে 2 নম্বর সমীকরণ দিলাম। এই সমীকরণ 1 ও 2 থেকে যদি আমরা একটা কাজ করার চেষ্টা করি, দেখো এই যে ভেক্টরটা এইটা আর এইটা, তুমি যদি এই দুইটা ভেক্টর আমি যোগ করে দিই তাহলে কি হয়? যোগ করলে কি হয় বলো তো? এখানে হয় তোমার হচ্ছে এই সমীকরণ দুটাকে যোগ করলে আমরা লিখতে পারবো হচ্ছে বিসি ভেক্টর প্লাস হচ্ছে সিই ভেক্টর আর প্লাস হচ্ছে ডিই ভেক্টর প্লাস হচ্ছে ডিবি ভেক্টর লিখলাম, সমান সমান বিই ভেক্টর প্লাস হচ্ছে ইবি ভেক্টরটা লেখা যাবে, দিলাম লিখে। এখন চিন্তা করো যে এই বিসি সমান আমি কি ধরছিলাম বলো তো? একটু যদি আমরা এখানে প্রথম দিকে খেয়াল করে দেখো, ইডি সমান ধরছিলাম আমি এ, আর বিডি সমান ধরছিলাম হচ্ছে বি। ইডি সমান ধরছিলাম কি এ, আর বিডি সমান ধরছিলাম হচ্ছে বি, বিসি সমান ধরছিলাম সি, আর সিডি সমান ধরছিলাম হচ্ছে ই। আচ্ছা ইডি, তাহলে এই ত্রিভুজটায় আমরা পাচ্ছি হচ্ছে ইডি, দেখো ইডি এটা হচ্ছে এ আর হচ্ছে ডিই এটা পাচ্ছি আমরা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি, এই দুইটাকে আমি লিখতে পারবো কি বলতো? এ প্লাস বি। তাহলে এখানে দেখো এটা হচ্ছে এ ভেক্টর প্লাস হচ্ছে এটার জন্য আমরা লিখতে পারবো বি ভেক্টর। আর এ দেখো বিসির জন্য ধরছিলাম সি, তাহলে এখানে ধরবো সি ভেক্টর, আর এখানে হচ্ছে সিই এর জন্য ধরছিলাম ডি, তাহলে লিখতে পারবো হচ্ছে ডি ভেক্টর। এখানে প্লাস চিহ্ন দাও, এটাকে একটু আলাদা করে দিই। সমান সমান কি করা যায়? সমান সমান লেখা যায় হচ্ছে তোমার এই যে বিডি বিই, এ একটা ভেক্টর। এখন একটু খেয়াল করো এই বিই, আমি যদি ইবি কে বিই লিখতে চাই, অর্থাৎ এর ডিরেকশন হচ্ছে বি থেকে ই এর দিকে আর এর ডিরেকশন হচ্ছে ই থেকে বি এর দিকে, যদি আমি এদের একই দিকে নিতে চাই, একই ডিরেকশনে নিতে চাই, তাহলে এর সামনে একটা যদি মাইনাস দিই তাহলে ইবি কে আমি বিই আকারে লিখতে পারি, ইবিকে আমি কি বি আকারে লিখতে পারি। দেখো তো বিই থেকে বি যদি তুমি মাইনাস করে দাও তাহলে কি হয়ে যায় বলো তো? মাইনাস করলে 0 হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে একটু সাজায় লিখি, এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর, এটাকে আগে লিখলাম, প্লাস সি ভেক্টর প্লাস হচ্ছে ডি ভেক্টর, এটাকে পরে লিখলাম, সমান সমান লেখা যায় কি 0। আচ্ছা এই টার্মটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে পুরোটাই মাইনাস হয়ে যাবে। সুতরাং তুমি কি লিখতে পারো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস সি ভেক্টর প্লাস হচ্ছে ডি ভেক্টর, এটা লেখা যায়। এখন দেখো আমরা একটা জিনিস আগেই প্রমাণ করে রাখছি একদম শুরুতে, কিন্তু এখানে দেখো পি কিউ ভেক্টর এই মানটা আমি শুরুতেই বের করে রাখছিলাম। দেখো পি কিউ ভেক্টর সমান কি বের করে রাখছিলাম? এই যে পি কিউ ভেক্টর সমান বের করেছিলাম হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। পি কিউ ভেক্টর সমান কি বের করছিলাম? হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এখানে লিখবো হচ্ছে হাফ অফ ভেক্টর এ প্লাস ভেক্টর বি। ওকে, একটু যদি এখন খেয়াল করি এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কিন্তু এইটা, ভালো করে দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর কোনটা? এইটা। তাহলে তুমি কি লিখতে পারো যে পি কিউ ভেক্টর সমান সমান এইটার মান আবার এইটা, এটার মান কি? এ বি সমান কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে মাইনাস ভি ভেক্টর প্লাস হচ্ছে তোমার সি ভেক্টর, মাইনাস সরি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান মাইনাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে আমি এইটার পরিবর্তে মানটাকে নিয়ে আসতে পারি, আর এই মাইনাসটা থাকলো, হাফটাও থাকলো, মাইনাসটা হচ্ছে এই মাইনাস, আর এ প্লাস বি এর পরিবর্তে সি প্লাস ডি, ভেক্টর সি প্লাস ভেক্টর ডি লেখা যাবে। একটু খেয়াল করে দেখো এবার এই যে পি কিউ,
পি কিউ সমান সমান এই মাইনাসটা দিলাম, দেখো হাফ অফ সি প্লাস ডি, হাফ অফ সি প্লাস ডি, এ দেখো হাফ অফ সি প্লাস ডি সমান কি লিখছিলাম, আর এস ভেক্টর, কি লিখছিলাম, আর এস ভেক্টর। তাহলে এখানে আমরা এই হাফ অফ সি প্লাস ডি এর পরিবর্তে কি লিখতে পারবো, আর এস ভেক্টর। এখন যদি মাইনাসটা তুমি তুলতে চাও তাহলে কি করতে হবে, ভেক্টরের ডিরেকশন চেঞ্জ করতে হবে, ভেক্টরের কি করতে হবে, ডিরেকশন চেঞ্জ করতে হবে। এখানে আছে আর থেকে এস এর দিকে ডিরেকশন, তুমি যদি এস থেকে আর এর দিকে ডিরেকশন নিয়ে আসো তাহলে মাইনাসটা উঠে যাবে। তাহলে আমরা এই মাইনাসটা তুলতে পারি, যে তাহলে পি কিউ ভেক্টর সমান হচ্ছে এস আর ভেক্টর, যখন তুমি দিবা তখন এদের হচ্ছে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা উঠে যাবে। এইবার একটু চতুর্ভুজটার মধ্যে দেখি, পি কিউ সমান এস আর, আমি দেখাইলাম পি কিউ সমান কি এস আর, প্রমাণ করতে পারছি পি কিউ সমান এস আর। এদিকে দেখো এই হচ্ছে পি কিউ আর এই হচ্ছে এস আর, একই ডিরেকশনে আসছে। দুইটা ভেক্টর যদি সমান হয়, শুরুতেই বলছিলাম দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে তারা অটোমেটিক্যালি সমান্তরাল। দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে কি হবে, তারা অটোমেটিক্যালি কি হবে, সমান্তরাল হবে। তাহলে দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে কি হয়, তারা সমান্তরাল। এখানে দেখো পি কিউ ভেক্টর আর এস আর ভেক্টরকে আমি সমান দেখাইছি, তাদের ডিরেকশন একই দেখাইছি। আমি শুরুতে দেখাইছিলাম দুইটা সরল রেখা নিয়ে কাজ করেছিলাম, একটা আর একটা সমান্তরাল হওয়ার জন্য সমান হওয়া তো জরুরি না, কোনো একটা অংশের সমান হলে হবে। আর এখানে তো পুরোপুরি সমান, তার মানে তার অবশ্যই কি সমান্তরাল। তাহলে দেখো এই যে দুইটা ভেক্টর যেহেতু সমান তাহলে তাদের ধারক রেখা হয় এক হবে, নাহলে সমান্তরাল হবে। যেহেতু এখানে এই দুইটা ধারক রেখা সেম নয়, দেখো এই যে ধারক রেখা এক হলে একটা একটা গায়ের উপর পড়ে, এই পি কিউ আর হচ্ছে এস আর এর ধারক রেখা একই নয়, তাহলে তারা সমান্তরাল। এটাকে জাস্ট ব্যাখ্যা দিয়ে তুমি বুঝাই দিতে পারবা। তো আমি এখানে বলতে পারি যে সুতরাং পি কিউ সমান হচ্ছে এস আর এবং পি কিউ সমান্তরাল এস আর। অতএব এখন যে চতুর্ভুজটা তোমাকে বললো, এক জোড়া বাহু যদি সমান আর সমান্তরাল হয় তাহলেই সামান্তরিক। তাহলে অতএব পি কিউ আর এস একটি কি সামান্তরিক, প্রমাণ হয়ে গেল ভেক্টর পদ্ধতিতে পি কিউ আর এস একটি সামান্তরিক। আশা করি এই কোশ্চেনের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমাদের টেক্সট বুকে আছে, আমি একটু বিস্তারিতভাবে করলাম, ওখানে অবশ্যই লাইন স্কিপ করে একটু বেশি তোমার কাছে হিজিবিজি মনে হয়। তবে তুমি যদি এরকম সিকোয়েন্সলি ওয়ান বাই ওয়ান করে যাও তাহলে আশা করা যায় যে তুমি এটার আর ভুল করবা না, আর কি সহজভাবে মিলাইতে পারবা। ওকে, এবার দেখো প্রমাণ করো যে এ আর বিই সিডি, এ আর বিই সিডি সমান সমান 0। আচ্ছা এ আর একটু যদি আমরা একটু মনোযোগ দিই, এখানে এ আর হচ্ছে এই যে দেখো এ থেকে আর মিড পয়েন্টটা যোগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে এটা হচ্ছে মধ্যমা। এ আর তারপরে বলা হচ্ছে বিই, বিই এটাকে যোগ করে দিলাম, তাহলে এটা আর একটা মধ্যমা, মধ্যবিন্দু হচ্ছে এটা। আর সিডি যোগ করে দিলাম, এখানে আর একটা পেলাম, তাহলে এটা আর একটা মধ্যমা। এই তিনটা মধ্যমার সমষ্টি হচ্ছে জিরো ভেক্টর, জিরো হবে। এটা প্রুফ করতে বলছে, এটা খুব সহজে প্রুফ করা যাবে, টেনশন করার কিছু না। চলো আমরা এটা প্রুফ করি। আমরা আমাদের যে চিত্রটা এঁকে নিলাম যে এ বি সি একটা ত্রিভুজের এই প্রতিটি বাহুর মধ্যবিন্দুগুলো যোগ করলে আমরা এই পাচ্ছি। দেখো এখন এটাকে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে, যে ভেক্টর সাইন দেওয়া আছে। এখানে দেখাচ্ছে এ থেকে আর এর দিকে ডিরেকশন, তাহলে এ থেকে আমরা আর এর দিকে ডিরেকশনটা দিয়ে দিই, এই দিয়ে দিলাম এ থেকে আর এর দিকে ডিরেকশন। তারপরে বি থেকে ই এর দিকে ডিরেকশন, এই নাও বি থেকে ই এর দিকে। তারপর হচ্ছে সি থেকে ডি এর দিকে, সি থেকে ডি এর দিকে। এখন ত্রিভুজের যে তিনটা সাইড আছে এ বি বিসি আর এসি, তাদের ডিরেকশন হবে ত্রিভুজের যে বাহুগুলোর যে নাম সেই নাম অনুসারে। তাহলে এ থেকে বি এর দিকে ডিরেকশন যাবে এ থেকে বি এর দিকে, তারপরে হচ্ছে বি থেকে সি এর দিকে, এ থেকে কোন দিকে বলতো, এ থেকে সি এর দিকে। এখন আমরা এখানে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে এটাকে প্রমাণ করার চেষ্টা করব। ত্রিভুজ বিধিটা আরেকবার একটু বুঝাই নিই। মনে করো এই যে একটা ভেক্টর, এটা আদি বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু, তাহলে এটার নাম মনে করো যে এ বি। আর একটা ভেক্টর আছে, এটা ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্টের দিকে ডিরেকশন দিতে হবে। এখানে একটা ভেক্টর আছে, মনে করো যে এই ভেক্টরটা হচ্ছে এই, তাহলে এই ভেক্টরটাকে তুমি যদি যোগ করতে চাও, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট। তো ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্ট আর একটা ভেক্টরের টার্মিনাল পয়েন্টের উপর বসায় দাও, বসায় দিলে ভেক্টর যোগ হয়ে গেল। এখন মনে করো এই ভেক্টরটার নাম হচ্ছে বিসি ভেক্টর। তাহলে একটা ইনিশিয়াল পয়েন্ট বাকি থাকলো, একটা টার্মিনাল পয়েন্ট বাকি থাকলো। ইনিশিয়ালের দিকে ইনিশিয়াল থেকে টার্মিনালের দিকে যে লাইনটা যাবে সেটাই হচ্ছে ভেক্টরের যোগফল। একটু খেয়াল করে দেখো, যে দুইটা ভেক্টরকে আমি যোগ করলাম একটা ত্রিভুজ হয়ে গেছে না, ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজটাকে ভালো করে খেয়াল করো, এ বি দিক আর বি সি এর দিক একই দিক, এন্টি ক্লকওয়াইজ ঘুরবে এরা, দেখো। আর যদি তুমি তার লব্ধিটা দেখো, অপোজিট ডিরেকশন আছে, এটা এই দিকে। তার মানে এরা যদি সামনাসামনি যায়, দেখবা যে সামনে যে এদের মধ্যে বিবাদ সৃষ্টি হবে, অর্থাৎ ক্লাস লিখবে, এখানে সংঘর্ষ হবে। কিন্তু যাদেরকে আমি যোগ করলাম তাদের সবার ডিরেকশন একই দিকে, তারা সবাই এক সেম ডিরেকশনে থাকবে। আর আমি যে লব্ধিটা পাবো সেটা হচ্ছে অপোজিট ডিরেকশনে। এখন এই জায়গাতে আমি যদি এই মানগুলোকে যদি বসানোর চেষ্টা করি, ভালো করে খেয়াল করো, যদি আমি এখানে এই মানগুলোকে বসানোর চেষ্টা করি, আমরা কিন্তু প্রশ্ন গয়ের সমাধান করছি এবং
একদম ডিরেক্ট প্রমাণে চলে যাব। দেখো এখানে প্রথমে আমি এই এআর এর মান বের করতে চাই। এআর কার মান বলো তো? এইটার মান বের করতে চাই। তো এআর এর মান বের করতে চাইলে আমাকে হয় এই পাশের অথবা এই পাশে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করি, এ বি আর। এই ত্রিভুজটা ভালো করে দেখো, ত্রিভুজ এ বি আর। তো ত্রিভুজ এ বি আর নিয়ে যদি কাজ করতে চাই, লিখবো যে ত্রিভুজ এ বি আর এর ক্ষেত্রে, খেয়াল করে দেখো এই যে ত্রিভুজ এ বি আর এর ক্ষেত্রে এ বি এর যে ডিরেকশন আর বি আর এর যে ডিরেকশন, এই সেম ডিরেকশন, দেখো একই ডিরেকশন, এন্টি ক্লকওয়াইজ। আর এ আরটা হচ্ছে তোমার অপোজিট ডিরেকশন, এন্টি ডিরেকশন, তার মানে ওটা এন্টি ক্লকওয়াইজ। এটা এন্টি ক্লকওয়াইজ আর ওটা হচ্ছে ক্লকওয়াইজ। তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা ঘড়ি কাটার দিকে আর একটা বিপরীত দিকে। যারা যারা ঘড়ি কাটার বিপরীত দিকে আছে তাদেরকে যোগ করা যাবে, যাদের দিক এক তাদেরকে যোগ করা যাবে। তাহলে আমি যোগ করবো হচ্ছে এ বি আর হচ্ছে বি আর। তাহলে এ বি ভেক্টর প্লাস হচ্ছে বি আর ভেক্টর ইজ ইকুয়ালস টু লেখা যায় এ আর ভেক্টর। আমি চাইছিলাম এ আর এর মান বের করতে, এ আর এর মান কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন তো আমি যদি সাজাই লিখি, ধরো যে একটু সাজাই লিখলাম, এ আরটাকে আগে লিখলাম এ আর ভেক্টর, তাহলে এই দুইটাকে ওই পাশে পাঠাবো। তাহলে ওই পাশে মানে ঘুরাই লিখলাম আর কি, সাইন কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এ বি ভেক্টর প্লাস হচ্ছে বি আর ভেক্টর। আচ্ছা, এই বি আরটা কি বলো তো? আর হচ্ছে কি বলো তো? আর হচ্ছে তোমার বিসি এর মধ্যবিন্দু। তাহলে বি আর সমান কি লেখা যায়? বি আর সমান লেখা যায় হচ্ছে বিসি এর অর্ধেক। বিসি এর কি লেখা যায়? অর্ধেক। তাহলে এইটা বি আর না লিখে আমি হাফ অফ বিসি ভেক্টর লিখতে পারি কিনা? অবশ্যই পারি, লিখে দিলাম সেটা, একটা লাইন কমও করলাম। ওকে, এটাকে তুমি ধরো ইকুয়েশন 1। একটা ত্রিভুজে একটা সমীকরণ তৈরি হলো। এইবার আমার লাগবে হচ্ছে বিই এর মান। কিসের মান লাগবে? বিই। ভালো করে খেয়াল করো, বিই কে আমি দেখাচ্ছি খুঁজে। এই দেখো, এই যে এইটা হচ্ছে বিই। এই ত্রিভুজটা অ্যাপ্লাই করলে আমরা বিই এর মান পাবো। তাহলে বিই এর মান যদি বের করতে চাই, কোন ত্রিভুজটা ব্যবহার করতে হবে? ত্রিভুজ এ বিই। ত্রিভুজ এ বিই এর ক্ষেত্রে আমরা ত্রিভুজ এ বি এর ক্ষেত্রে মানে ত্রিভুজ বি দিয়ে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তাহলে এ বি প্লাস হচ্ছে বি, এই দুইটা ডিরেকশন সেম, অপোজিট ডিরেকশন আর যেটা আছে সেটাকে আমি যোগফল হিসেবে লিখতে পারবো। তাহলে এখানে লিখবো হচ্ছে এ বি প্লাস বিই। তাহলে এ বি ভেক্টর প্লাস হচ্ছে বিই ভেক্টর ইজ ইকুয়ালস টু এই ভেক্টর লেখা যাবে। ওকে, আমার দরকার হচ্ছে বিই এর মান। কিসের মান দরকার? বিই এর মান। তাহলে এ বিটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিব। কি করব? এ বিটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে লিখবো হচ্ছে বিই ভেক্টর ইজ ইকুয়ালস টু এই ভেক্টর মাইনাস হচ্ছে এ বি ভেক্টর। ওকে, ভালো করে খেয়াল করো, এই এ বিটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, মাইনাস হয়ে গেল, এটা তো বুঝতে পারছো। আর ই যদি এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে এই সমান আমি এই ভেক্টরটা না লিখে হাফ অফ এসি লিখতে পারি। লিখে দিলাম হাফ অফ এসি ভেক্টর। এটা ধরো আমাদের 2 নাম্বার সমীকরণ। আর একটা সমীকরণ দরকার আমাদের। তো আমি চিত্রটাকে একটু নিচে নামাই নিই, বোঝাইতে সুবিধা হবে আমাদের। ওকে, দেখো এরপরে আমরা 3 নাম্বার যে ভেক্টরটা, সেটা হচ্ছে সিডি ভেক্টর। তো সিডি ভেক্টরের মান আমি কোথা থেকে পাবো? সিডি ভেক্টরের মান আমি এখান থেকে পাবো, এই দেখো এই যে সিডি। তো যদি তুমি ত্রিভুজ, এই ত্রিভুজটাকে নাও, দাও গ্রিন কালার দিয়ে মার্ক করে দিলাম, তাহলে এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, এইখানে আবার দেখো এই ত্রিভুজের এই এসি আর সিডি এর ডিরেকশন সেম, আর এটা হচ্ছে এন্টি ডিরেকশনে আছে, তাহলে এটা হচ্ছে তার লব্ধি। তাহলে যারা যারা সেম ডিরেকশন আছে তাদেরকে আমি যোগ করে দিই। ধরো এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর কোন ত্রিভুজের ক্ষেত্রে? ত্রিভুজ এ সিডি। ত্রিভুজ এ সিডি এর ক্ষেত্রে এসি ভেক্টর প্লাস হচ্ছে সিডি ভেক্টর ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে? লেখা যাচ্ছে এডি ভেক্টর। লিখে দিলাম এডি ভেক্টর। আমার এখান থেকে সিডি ভেক্টরের মান লাগবে। কার মান লাগবে? সিডি ভেক্টরের। তাহলে শুধু সিডিটাকে রেখে বাকি সব ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে সিডি ভেক্টর ইজ ইকুয়ালস টু এডি ভেক্টর। এখানে এসিটাকে ওই পাশে পাঠিয়ে মাইনাস করে দাও। মাইনাস করে দিলাম এসি ভেক্টর। বুঝতে কোনো সমস্যা হলো কিনা? এবার দেখো এই এডি হচ্ছে এইটুকু। এডি কি বলতো? এবি এর মধ্যবিন্দু। তো এডি যদি এবি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমি এডি এর পরিবর্তে হাফ অফ এবি লিখতে পারি কিনা? অবশ্যই হাফ অফ এবি লিখতে পারি। তাহলে এখানে লিখে দিলাম যে সিডি ভেক্টর ইজ ইকুয়ালস টু এডির পরিবর্তে হাফ অফ এবি ভেক্টর মাইনাস হচ্ছে এসি ভেক্টর। এই যে আমি 3টা সমীকরণ পেয়ে গেলাম। এখন এই 3টা সমীকরণ নিয়ে আমি একটু কাজ করতে চাই। ধরো এটা হচ্ছে সমীকরণ 3। ওকে, এখন আমরা এই 3টা সমীকরণকে শুধু যোগ করব। কি করব? 3টা সমীকরণকে যোগ করে দেব। তাহলে ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 3, 1 প্লাস 2 প্লাস 3
তোমরা জানো যে সমীকরণ যখন যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যাই করি না কেন, লেফট সাইড যাবে, রাইট সাইড যাবে। তাহলে লেফট সাইডগুলো তুলে তুলে এক পাশে যোগ করে দিই। প্রথমটা লেফট সাইডে আছে হচ্ছে তোমার এ আর, তাহলে লিখবো হচ্ছে ভেক্টর এ আর, তাহলে এ আর ভেক্টর প্লাস তারপরটা অর্থাৎ 2 নম্বর ইকুয়েশনের লেফট সাইডে আছে হচ্ছে তোমার বিই, তাহলে এখানে লিখবো আমি বিই ভেক্টর, তারপরে 3 নম্বরটা দেখতেই পাচ্ছ সিডি, তাহলে এখানে লিখবো হচ্ছে সিডি ভেক্টর। একটু খেয়াল করে দেখো, আমরা এই তিনটা কিন্তু এক পাশে পেলাম, তার মানে আমার লেফট সাইডটা হয়ে গেছে, রাইট সাইডে শুধু 0 দেখালেই হয়ে যাবে। আচ্ছা চলো এখন আমরা এক কাজ করি, একটু এবার প্রথমটার এবি প্লাস হাফ বিসি, প্রথমটার ডান পাশে পাচ্ছি হচ্ছে এবি ভেক্টর প্লাস হচ্ছে হাফ বিসি ভেক্টর। ওকে, এ দেখো এবি ভেক্টর প্লাস হচ্ছে হাফ বিসি ভেক্টর। 2 নম্বরটার ডান পাশে আমি কি পাচ্ছি, হাফ এসি মাইনাস এবি ভেক্টর, হাফ এসি ভেক্টর হাফ এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর দিয়ে দিলাম। এরপরে যোগ করবো কোনটা, এরপরে যোগ করবো 3 নম্বরের ডান পাশ, হাফ এবি মাইনাস হচ্ছে এসি, হাফ এবি ভেক্টর মাইনাস হচ্ছে এসি ভেক্টর। এইবার আমার কাজ হচ্ছে এখানে তোমার রাইট সাইডে শুধু 0 দেখানো, কি দেখানো বলো তো, 0 দেখানো। তো আমরা চিত্রটাকে একটু নিচে নিয়ে আসছি, তো রাইট সাইডে আমরা শুধু 0 দেখাতে যাচ্ছি। তো তোমরা এক কাজ করো, যদি মনে করো একটু মজা করি তোমাদের সাথে, তুমি এই পর্যন্ত করার পরে যদি মনে করো যে না এখানে মিলাইতে পারছো না, এখানে সব কেটে কেটে দিয়ে 0 রেখে দাও, নাম্বার পেয়ে যাবা। যদি এখানে 0 হবে আমি করে দেখাবো, তো তোমরা এখানে চাইলে 0 দেখাই দিতে পারো আর কি। ওকে, এখানে এ আর ভেক্টর প্লাস হচ্ছে বিই ভেক্টর প্লাস হচ্ছে সি ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু, এখানে এবি আর এবি কাটা যায়, এবি আর এবি কি কাটা যায়, কাটা গেলে এই দুইটা বাদে বাকি যা থাকে কাটাকাটি আমি বলবো কিন্তু এটা শো করবো না, বাকি যেগুলো থাকে সেগুলো লিখবো। এখানে থাকে হাফ অফ বি সি ভেক্টর, এটাকে লিখলাম হাফ অফ বিসি ভেক্টর। এরপরে দেখো এখানে থাকে হচ্ছে হাফ অফ এবি ভেক্টর, এখানে দেখো হাফ অফ এবি ভেক্টর। এখন তোমরা বলবা কি যে এখানেও তো হাফ ছিল, লিখলেন না কেন? লিখি নাই, কারণ হচ্ছে যে এই এসি আর এই এসির মধ্যে প্লাস মাইনাস যায়, এই হাফ এসি হচ্ছে পজিটিভ আর এই ফুল এসি হচ্ছে নেগেটিভ। একটা এসি থেকে একটা এসি থেকে পূর্ণ মাইনাস এসি থেকে একটা প্লাস এসি যদি যোগ বিয়োগ করো তাহলে তুমি কী পাবো বলো তো, মাইনাস হাফ এসি থাকবে। এখানে এই অর্ধেকটাকে যদি তুমি 1 থেকে মাইনাস করো তাহলে কি থাকবে বলো তো, মাইনাস হাফ থাকবে। তো আমরা লিখবো এখানে মাইনাস হাফ এসি ভেক্টর। বলো তো রাইট সাইড থেকে আমি হাফ কমন নিতে পারি না? রাইট সাইড থেকে আমি অবশ্যই হাফ কমন নিতে পারি, তাহলে রাইট সাইড থেকে হাফ কমন নিব, এ আর ভেক্টর প্লাস হচ্ছে বি ই ভেক্টর প্লাস হচ্ছে সি ডি ভেক্টর ইকুয়ালস টু হাফ যদি কমন নিই তাহলে বিসি ভেক্টর প্লাস হচ্ছে এ বি ভেক্টর, আর এইখানে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এসি ভেক্টর। আচ্ছা এখানে যদি আমরা একটু সাজাই লিখি, আমার প্রমাণ হয়ে গেছে, হ্যাঁ, তো আমি একটু সাজাই লিখে তোমাদের একটু ভালো করে শেষের দিকে বোঝানোর চেষ্টা করি যে এ আর ভেক্টর প্লাস হচ্ছে বি ই ভেক্টর প্লাস হচ্ছে সি ডি ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ, এখানে এ বি বিসি প্লাস এ বিকে আমি চাইলে এ বি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর এটাও লিখতে পারি মাইনাস হচ্ছে এসি ভেক্টর। শুধু একটু সাজাই লিখছি, এই লাইনটা কিচ্ছু করি নাই। এবার আসলে ত্রিভুজের মধ্যে বড় ত্রিভুজটা, পুরো ত্রিভুজটাকে খেয়াল করো, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসি এর, আচ্ছা এখানে এই পার্টটা লিখে নিই, তারপরে এবিসি ত্রিভুজের মধ্যে আসছি। এ আর ভেক্টর প্লাস হচ্ছে বি ই ভেক্টর প্লাস হচ্ছে সি ডি ভেক্টর সমান সমান হাফ অফ, এখানে দেখো এই ত্রিভুজটাকে খেয়াল করো, এ বি আর হচ্ছে বিসি এদের ডিরেকশন সেম, এ বি আর বিসি ডিরেকশন সেম যদি হয় তাহলে এবি ভেক্টরের সাথে তুমি যদি বিসি ভেক্টরকে যোগ করো তাহলে এন্টি দিকে যেটা আছে অর্থাৎ বিপরীত দিকে অপোজিট সাইডে তার এন্টি ডিরেকশন আছে, এন্টি ডিরেকশনটা তার রেজাল্ট হবে। তার মানে এ বি আর বিসিকে যোগ করলে ট্রায়াঙ্গেল ল এর নিয়ম অনুযায়ী অর্থাৎ ত্রিভুজের বিধি বা ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা এই দুইটার যোগফল হিসেবে লিখতে পারবো। তাহলে এখানে এ বি প্লাস বিসি ভেক্টর সমান কি লেখা যাবে, এসি ভেক্টর মাইনাস হচ্ছে এখানে এসি ভেক্টর। আচ্ছা এসি থেকে এসি মাইনাস করলে কি হয়, 0, 0-এর সাথে হাফ গুণ করলে কত হয়, 0, তার মানে এটা 0 ভেক্টর প্রমাণ হয়ে গেছে। ওকে, সুতরাং লেখা যাবে এ আর ভেক্টর প্লাস হচ্ছে বি ই ভেক্টর প্লাস হলো সি ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু 0 ভেক্টর। প্রমাণ করতে চাইছিলাম, খুব সহজেই এটা আমরা প্রমাণ করতে পারছি। ভেক্টরটা কি, একটা জিওমেট্রিক চ্যাপ্টার, তো তোমার জ্যামিতি সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে তুমি এটা খুব সহজে প্রুভ করতে পারবা। তো এইটার জন্য যারা এই জিনিসটা বুঝতে চাও তাদের অবশ্যই কিন্তু ভেক্টরের বেসিক ক্লাস করতে হবে। তো আমি চেষ্টা করেছি যতটুকু বেসিক দরকার প্রশ্নের মধ্যে ততটুকু বেসিক বোঝায় কিন্তু ত্রিভুজ বিধি যেমন আমি বুঝাইলাম, তারপর সমান হলে সমান্তরাল হয় সেই জিনিসটা বুঝাইলাম। ধারক রেখা কি, ধারক রেখা হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের রেখা যেখান থেকে একটা ভেক্টরকে নিয়ে আসা হয়, সেটাও মোটামুটি আলোচনা করেছি। তো
তো সব কিছু আলোচনা করে বোঝানোর চেষ্টা করছি। তারপরে যাদের একটু ডাউট থাকে মানে ভেক্টরটা আসলে করে তোমার বেসিক ক্লাসটা করে তারপরে আসলে এই প্রশ্নের সমাধান করা উচিত। তো যারা বেসিক ক্লাসগুলো করো না একটু করবা, করলে তোমাদের এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে অনেক সুবিধা হবে। তো আজকে আমি তোমাদের এই বরিশাল বোর্ড 2025 সালে একটি প্রশ্ন সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।